আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের বিএনপির ৫ জন আপসহীন নেতা, অর্থাৎ এই ৫ জন নেতা কখনো বিগত ১৬ বছরে আওয়ামী লীগের সাথে কখনো তারা আপোষ করেনি। আমরা বিগত দিনে দেখেছি যে ঢাকাতে যে সমস্ত বড় বড় নেতা আছে তারা মূলত ম্যাক্সিমাম তারা কিন্তু বিগত সরকারের সাথে কিন্তু আপোষ করে চলেছে। আর এই আপোষ করে চলার কারণে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে আন্দোলন সফল হলেও ঢাকা ভিত্তিক কোনো আন্দোলন সফল হয়নি, কারণ নোটের কাছে অনেকে কিন্তু ম্যানেজ হয়েছিল। আজকের ভিডিওতে যে সমস্ত নেতার কথা বলবো, এই সমস্ত নেতারা যদি ঢাকার কেন্দ্রীয় নেতাদের মতো বিগত সরকারের সাথে আপোষ করে চলতে পারত, তাহলে এদের কোনো সমস্যাই হতো না, না হতো এদের দেশ ছাড়তে, না হতো ব্যবসা বাণিজ্য সমস্যা হতে, এরা নির্বিঘ্নে কিন্তু ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারত। তার মধ্যে বাংলাদেশের বিএনপির যত নেতা আছে, একজন উল্লেখযোগ্য নেতার নাম হচ্ছে, আপসহীন নেতার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ, যার ছবিটা দেখতে পাচ্ছেন। এই সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন আপসহীন নেতা। ডিজিএফআই থেকে শুরু করে সরকারের যে সমস্ত গোয়েন্দা সংস্থা বিএনপি নেতাদেরকে ম্যানেজ করত বা কম্প্রোমাইজ করে বেড়াতো, তারা সবার সাথে কম্প্রোমাইজ করতে পারলো, সালাউদ্দিনের সাথে তারা কম্প্রোমাইজ করতে পারেনি। আমরা বিগত দিনে কিন্তু অনেক নেতাকে দেখেছি, আমি নাম বলছি না, যে সমস্ত নেতারা আওয়ামী লীগের সময় বুক ফুলিয়ে চলাফেরা করেছে, সরাসরি সংবাদ সম্মেলন করতে পেরেছে, ইভেন যারা অ্যারেস্ট হতো তাদেরকে এসি গাড়িতে করে রিমান্ডে নেওয়া হয়েছে, এসি গাড়িতে করে কাশিমপুর নিয়ে যাওয়া হয়েছে। এইগুলা কিসের লক্ষণ? জাস্ট কম্প্রোমাইজের লক্ষণ। কিন্তু এই সালাউদ্দিন আহমেদকে ম্যানেজ করতে পারে নাই, কারণ তিনি অরিজিনাল খাঁটি তৃণমূল পর্যায়ের একজন নেতৃত্ব দানকারী লিডার হচ্ছে এই সালাউদ্দিন আহমেদ। কোনো কিছু টাকার অফারে, ক্ষমতার অফারে, কোনো কিছুর অফারে যখন এই সালাউদ্দিনকে ম্যানেজ করতে পারে নাই, তখন দেখলো এই সালাউদ্দিনকে যখন ম্যানেজ করা যাচ্ছে না, তখন একে আর রাখা যাবে না, একে গুম করে দাও। যেই কথা সেই কাজ। সরকারের তৎকালীন সরকারের একটা বিশেষ বাহিনী সালাউদ্দিন আহমেদকে গুম করে দিল এবং তাকে পাওয়া গেল কোথায়? ভারতে। যদি এই সালাউদ্দিন কাদের চৌধুরী কম্প্রোমাইজ করে চলতো বা বিগত সরকারের সাথে তিনি কম্প্রোমাইজ করে নিতেন, বিশ্বাস করেন ভাই, তাকে গুম হতে হতো না, বিগত 10 বছরের বেশি সময় ইন্ডিয়াতে কাটাতে হতো না বা আয়না ঘরে কাটাতে হতো না। তিনি অন্য সকল কেন্দ্রীয় বিএনপি নেতাদের মতো করে বুক ফুলিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াতে পারতেন, ব্যবসা বাণিজ্য তিনি করতে পারতেন। শুধুমাত্র বিএনপির আদর্শ বুকে ধারণ করা খালেদা জিয়া যে অকুতভয় একজন সাহসী মানুষ, তারেক জিয়ার যে আদর্শ, জিয়াউর রহমানের যে আদর্শ, এই আদর্শকে ধারণ করে একটা দেশের প্রতি যে দায়িত্ব একজন নেতার, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বিগত সরকারের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করেনি, যার ফলে নিজের জীবন থেকে প্রায় 16টা বছর তিনি দিয়ে দিয়েছেন উৎসর্গ করে। তো বিএনপির এইরকম লিডারকে সত্যি আমরা স্যালুট জানাই, যারা দেশ এবং দেশের গণমানুষের জন্য যারা কাজ করেছে। তো প্রিয় দর্শক, এই সালাউদ্দিন আহমেদ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিএনপির সমস্ত নেতাকে ম্যানেজ করা গেলেও আরেকজন নেতাকে ম্যানেজ করা যায়নি, আর তিনি হলেন এই সিলেটের ইলিয়াস আলী। তিনি মূলত যে কারণে গুম হয়েছেন, তার গুম হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে তিনি ভারতের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। বিএনপির অন্য সমস্ত নেতাদেরকে আমরা দেখতে পাই ভারতের বিভিন্ন মন্ত্রীদের সাথে দেখা করে, ভারতকে নমনম করে, ভারতকে মানে নিজের সবকিছু উজাড় করে দিতে পারলেই ভালো। অথচ এই বিএনপি নেতা ইলিয়াস আলী তিনি সরাসরি টক শোতে ভারতের স্বার্থের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে তিনি কথা বলেছেন, যে চট্টগ্রামে যে সমস্ত আগ্রাসন ভারত চালাতে চেয়েছিল, যে সমস্ত জায়গা ভারত নিতে চেয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন এই ইলিয়াস আলী। যার ফলে তৎকালীন সরকার মনে করেছে এবং বিশেষ করে ভারত মনে করেছে যে ইলিয়াস আলী একজন দেশপ্রেমিক মানুষ, তিনি বাংলাদেশকে ধারণ করে বুকে, তিনি বাংলাদেশকে বুকে ধারণ করে। তো সুতরাং বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখছে এবং ইন্ডিয়ার স্বার্থ পরে দেখছে এই ইলিয়াস। চিন্তা করতে পেরেছেন যে বাংলাদেশের স্বার্থ, দেশের জনগণের স্বার্থ আগে দেখেছে, এরপরে তিনি ভাবতেছে ইন্ডিয়ার কথা, মানে বন্দুক তো হবে কিন্তু আমাদের দেশকে বিসর্জন দিয়ে না, আমার দেশের জনগণের
যে অধিকার, সেগুলোকে জঞ্জলিত দিয়ে না, আমার দেশকে বিক্রি করে না, স্বার্থ হবে কিন্তু সেটা উভয় পর্যায়ে হতে হবে। কিন্তু যখন দেখলো যে ইলিয়াস ভারতের জন্য একজন থ্রেট, তিনি অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ, তাকে তৎকালীন সরকারের সহযোগিতায় গুম করা হলো এবং পরবর্তীতে হয়তো হত্যা করা হয়েছে। কারণ আমরা ইলিয়াস আলীর হদিস বা সন্ধান এখনো পর্যন্ত কিন্তু আমরা পাই নাই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইলিয়াস আলী প্রকৃতপক্ষে একজন ত্যাগী নেতা ছিল এবং একজন আপোষহীন নেতা ছিল, যার সাথে কোনো কম্প্রোমাইজ বলে কোনো শব্দ যায় না। নো কম্প্রোমাইজ নামে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা এই নেতার জন্য খুবই পারফেক্ট। তিনি নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে দেশের জন্য, তারপরও ভারতের স্বার্থে কোনো সরকারের সাথে তিনি আপোষ করে নাই। হাজার হাজার স্যালুট রইল এই ইলিয়াস আলীর প্রতি। তো প্রিয় দর্শক, এই অগাধ দেশপ্রেমিক একজন নেতা ইলিয়াস আলী সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিএনপির আপোষহীন নেতার মধ্যে আরেকজন অন্যতম আপোষহীন নেতার নাম হচ্ছে বাবর, যাকে নিয়ে আমরা মজা করি, ট্রোল করি, ফেসবুকে বিভিন্ন মিম তৈরি করি। অথচ এই বাবর তিনি কট্টরপন্থী একজন বাংলাদেশি ছিল। আমরা কথায় কথা বলি না, এই মালটা কট্টরপন্থী আমলিগ, এই মালটা কট্টরপন্থী হচ্ছে ভারতীয়। এই মালটা ছিল কট্টরপন্থী বাংলাদেশি। ভারত যখন দেখলো যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যখন ভারত হস্তক্ষেপ শুরু করলো, ভারতের 7 সিস্টারকে অস্থিতিশীল করার একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে এই বাবর। এবং তিনি বিগত সরকারের আমলে কোনো রকম কিন্তু কম্প্রোমাইজ করে নাই। বাবর যদি বিগত সরকারের আমলে কম্প্রোমাইজ করে চলতো, বিশ্বাস করেন বাবরকে এতদিন পর্যন্ত জেলে থাকা লাগতো না। তিনি অনায়াসে বাইরে বেরিয়ে আসতেন, মিছিল মিটিং করতেন, বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে প্রেস কনফারেন্স করতেন, সবকিছু করতে পারতেন। ইভেন তাকে যদি কখনো অ্যারেস্ট করা হতো, এসি গাড়িতে করে তাকে আদালতে তোলা হতো, যেটা আমরা বিগত সময়ে অনেক নেতার ক্ষেত্রে দেখেছি যে এসি গাড়িতে করে তাদেরকে আদালতে তোলা হচ্ছে। আবার কোনো কোনো নেতাকে মেরে পা ভেঙে দেওয়া হচ্ছে, জেল থেকে যখন বের করা হচ্ছে সে হাঁটতে পারছে না। একই দল করার কারণে একজন রিমান্ড থেকে বেরিয়ে হাঁটতে পারে না, আরেকজনকে এসি গাড়িতে করে আদালতে তোলা হয়। চিন্তা করতে পেরেছেন? বাবর হচ্ছে একজন নো কম্প্রোমাইজ লিডার, অর্থাৎ তার সঙ্গে কোনো আপোষ নেই। তিনি দেশ, জনগণ এবং জাতির জন্য নিজের জীবনটাও তিনি দিয়ে দিতে পারেন। সবচেয়ে স্ট্রং লিডার এই বাবর। তো আমার মনে হয় যে বিএনপি এখন এই বাবরকে অত্যন্ত পরিমাণে মূল্যায়ন করা দরকার। কারণ বিএনপির সুসময় এই যে এখন দেখছেন না যে চারদিকে চাঁদাবাজি হচ্ছে, জমি দখল, এই দখল সেই দখল, এই সুসময় বা বিএনপি যদি নির্বাচন করে যদি ভোটে জয়লাভ করে, দেখবেন যে বিএনপি নেতার কোনো অভাব হবে না, চারিদিকে দেখবেন যে বিএনপির লিডার। অথচ দুঃসময়ে আমরা দেখিনি যে বিএনপির পক্ষে সোচ্চার থেকে বছরের পর বছর জেল খেটেছে এরকম মানুষের সংখ্যা খুব কম। এই বাবর হচ্ছে একজন অন্যতম নেতা। তার মধ্যে কখনো বিগত সরকারের আমলে তিনি কম্প্রোমাইজ করেনি, নো কম্প্রোমাইজ অপশনে তিনি চলেছেন। হয়তো বাবরকে যদি এই টার্মে সেই সরকার থাকতো, বাবরকে হয়তো ফাঁসি দিয়ে দিত। তিনি ফাঁসির দড়িতে ঝুলতেও রাজি, তারপরও তিনি কম্প্রোমাইজ করেনি। এইরকম বাবরের মতো 10টা লিডার যদি আমাদের বাংলাদেশে আরো থাকতো, বিশ্বাস করেন বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য খুব বেশি দেরি লাগতো না। এবং অন্য দেশ বাংলাদেশে হস্তক্ষেপ করার আগে বাবরের চেহারাটা 100 বার করে চিন্তা ভাবনা করতো রাত্রে শুয়ে শুয়ে, যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবো কিনা, কারণ সেখানে বাবর আছে। তাহলে বুঝতে পেরেছেন তার ওয়েটটা। তো বাবরের প্রতি অনেক শুভকামনা রইল, এবং বাবর সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিএনপির আরেকজন নেতা সাইফুল ইসলাম হিরো, একজন আপোষহীন নেতা। তাকে 2011 সালে গুম করে দেওয়া হয়, প্রায় 10 বছরের অধিক সময় ধরে। তিনার অপরাধটা কি জানেন? তিনি বিএনপির অন্য সকল নেতার মতো তিনিও কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি নাই। তিনি অপরপক্ষের টাকা খেয়ে বিএনপির আন্দোলনকে স্থগিত করার মতো মানুষ তিনি না, যার ফলে তিনি কিন্তু সেন্ট্রাল কমিটির একজন সদস্য। তাকে তখনকার ডিবি পুলিশ ঢাকা থেকে তাকে গুম করে।
এরপরে এখনো পর্যন্ত তার কিন্তু কোনো হদিস মেলেনি বিএনপি নেতা হিরু। যদিও এর আগে বিএনপি সরকার 25 জনের লিস্ট পাঠিয়েছিল যে এই 25 জন আমাদের হচ্ছে গুম, অর্থাৎ তাদের কোনো হদিস পাচ্ছি না। তার মধ্যে এই হিরু একজন অন্যতম নেতা। অন্যায়ের সাথে, অবিচারের সাথে, স্বৈরাচারের সাথে কখনো এই সাইফুল ইসলাম হিরু আপোষ করেনি। এই আপোষ করেনি বিধায় তাকে গুম হতে হয়েছে। তিনি যদি আপোষ করে চলতেন, এই যে ফাঁকা খোলা আকাশের নিচে তিনি কিন্তু নিঃশ্বাস নিতে পারতেন বুক ভরে, অথচ তিনি সেটা চাননি। এই লোকগুলোকে আমরা বলতে পারি বিএনপির দুঃসময়ের নেতা, বিএনপির খাঁটি নেতা, এমনকি বিএনপির জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে এই ধরনের লিডাররা। অথচ বিএনপিতে এই ধরনের নেতাদেরকে মূল্যায়ন করা হয় না, যা খুবই দুঃখজনক। তো প্রিয় দর্শক, এই সাইফুল ইসলাম হিরু সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর স্ক্রিনে দেখেন যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বিএনপি নেতা সৈয়দ সাদাত হোসেন। আমরা দেখেছি বিএনপির যে সমস্ত নেতারা বিভিন্ন ব্যবসা করে, কেউ গার্মেন্টসের ব্যবসা করে, কারো বাস আছে, কেউ সিএনজির ব্যবসা করে, কেউ কাঁচামালের ব্যবসা করে। তো এই সমস্ত ব্যবসা করতে গিয়ে নিজের ব্যবসার ক্ষতি হবে কিংবা নিজের ব্যবসা ঠিকমতো করতে পারবে না, এই জন্য তারা কিন্তু বিগত সরকারের সাথে বা বিগত সরকারের যে সমস্ত নেতাকর্মী ছিল তাদের সাথে একটা কম্প্রোমাইজ অপশনে চলে গিয়েছিল যে ঠিক আছে, সারা বাংলাদেশে আন্দোলন যদি চাঙ্গাও হয়, আপনি ঢাকা শহরে আন্দোলন চাঙ্গা হবে না, যেটা আমরা কিন্তু দেখেছি। ঢাকা শহরে বিএনপি যতগুলো আন্দোলন করেছে প্রত্যেকটা আন্দোলন কিন্তু ব্যর্থ, কিন্তু বাংলাদেশের অন্য সমস্ত জেলায় বিএনপির আন্দোলন কিন্তু সফল হয়েছে। তৃণমূল পর্যায়ে যারা ছিল, একেবারে রুট লেভেলে যে সমস্ত নেতাকর্মী, তারা বছরের পর বছর খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, ফ্যামিলি পরিবার ছেড়ে পালিয়ে পালিয়ে কিন্তু বেরিয়েছে। আর এক শ্রেণীর নেতা আছে, তারা কিন্তু ঠিক উপর লেভেলে কম্প্রোমাইজ করে আরাম আয়েশে দিন যাপন করেছে। এই সাদাত হোসেন যদি চাইতো যে আমিও কম্প্রোমাইজ করবো, তিনি কিন্তু এয়ারলাইন্সের ব্যবসা করে। আমি প্রথমে বললাম না, কেউ কাঁচামালের ব্যবসা করে, কেউ সিএনজির ব্যবসা করে, কেউ হচ্ছে আপনার বাসের ব্যবসা করে, ঢাকাতে যে লোকাল বাসগুলো চলে এটার ব্যবসা করে। তো সাদাত হোসেন যদি মনে করতো যে আমার তো ভাই এয়ারলাইন্সের ব্যবসা, আমি একটু কম্প্রোমাইজ করে নিলে পারে আমি খুব স্বাচ্ছন্দ্যে কমফোর্টভাবে আরাম আয়েশে জীবনযাপন করতে পারি, কিন্তু তিনি করে নাই। তিনি বিগত সরকার এবং তার কোনো দোসরদের সাথে কিংবা তার কোনো ডিপার্টমেন্টের সাথে কোনো রকম আপোষ তিনি কিন্তু করে নাই, যার ফলে তাকে গুম করা হয়েছিল। এবং গুম থেকে তিনি বাইর হবার পরে তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে এবং প্রায় 5 থেকে 6 বছর ধরে তিনি দেশে আসতে পারে নাই। এবং তিনি যে দেশে আসতে পারে নাই এর জন্য দায়ী করেছেন কাকে জানেন? জিয়াউল আহসানকে। জিয়াউল আহসানকে চেনেন? তিনি হচ্ছেন আয়না ঘরের মাস্টার মাইন্ড। অর্থাৎ বিএনপির যেই সমস্ত নেতারা, জামাত ইসলামের যেই সমস্ত নেতারা সরকারের সাথে কম্প্রোমাইজ করতে রাজি নাই, তাদেরকে ধরে ধরে গুম করা হয়েছে এবং আয়না ঘরে পুরা হয়েছে, এবং যার টোটাল মাস্টার মাইন্ড ছিল এই জিয়াউল আহসান। এবং এই সাদাত হোসেন তিনিও কিন্তু ব্লেম করেছেন যে আমার পাসপোর্ট জটিলতার কারণে যে দায়ী তিনি হচ্ছেন জিয়াউল আহসান। খাপে খাপ মিলে গেল। তাহলে বুঝতে পারছেন, তিনি যদি একটু কম্প্রোমাইজ করে চলতেন তাহলে তাকে এই জীবন বেছে নিতে হতো না, তিনি খুব সুন্দরভাবে আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন। আমরাও দেখেছি বিগত সরকারের আমলে অনেকে নিজের ছেলেকে, নিজের মেয়েকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিবাহ দিয়ে সম্পর্ক করেছে। মানে কম্প্রোমাইজ তো বাদ দিলাম রে ভাই, আত্মীয়তা চলে গেছে। তো সেই জায়গায় এই সমস্ত নেতারা আজকে যাদেরকে আমি দেখালাম, এরা হচ্ছে সেই সময়কার হিরো। অর্থাৎ তারা নিজের নীতি, নৈতিকতা, আদর্শ থেকে এক পাও কিন্তু বিচ্যুতি হয়নি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিএনপির যে 5 জন আপোষী নেতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এই 5 জন আপোষী নেতার সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।